মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনের আগুন এখনো জ্বলছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী, ডিএনএ টেস্টে মরদেহ হস্তান্তর। সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ যাওয়ার পথে পুলিশের বাধা। প্রায় ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোট উৎসব, হাতের কালি মুছে যাওয়ায় জাল ভোটের শঙ্কা ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী। দেশের মানুষ ভোট দিতে অস্থির হয়ে আছে, নির্বাচন দিয়ে তাদের বাঁচান, ঠাকুরগাঁওয়ে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে ব্যক্তিগত গাড়িতে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী, পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ। এবং আরও 4 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর, মুক্তি পেল 1824 ফিলিস্তিনি। হামাস নিরস্ত্র না হলে সর্বনাশ হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। 24 ঘন্টা পার হলেও মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস কারখানা আগুন পুরোপুরি নেভানো যায়নি। বিষাক্ত কেমিক্যালের কারণে নেভাতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে। এদিকে ঢাকা মেডিকেলে রাখা 9 জন পুরুষ ও 7 নারীর মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিললেও ডিএনএ টেস্টের মাধ্যমে হস্তান্তর করা হবে। আহত 3 জনের অবস্থাও ভালো। বুধবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির দগ্ধ কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। কেমিক্যাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষাক্ত কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগবে। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ঘটনাস্থলের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের ওয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। এদিকে নিখোঁজদের খোঁজে এখনও স্বজনরা ভিড় করছেন ঘটনাস্থলে। কোনো খবর না পাওয়ায় তাদের কেউ কেউ ক্ষোভের পাশাপাশি ভেঙে পড়ছেন কান্নায়। আমরা কালকে সারাদিন খুঁজছি, রাতেও খুঁজছি। আমরা এইমাত্র মেডিকেলে আবার যাওয়া হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। আশপাশে হাসপাতাল খুঁজছি, ঢাকা মেডিকেলে খুঁজছি, এখন পর্যন্ত খবর আসেনি। অন্যদিকে নিহতদের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। লাশগুলো আসলে আগুনে পুড়ে এমনভাবে বিকৃত হয়ে গেছে যে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা তাদের সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের অবস্থা উন্নতির দিকে। মঙ্গলবার দুপুরে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন মিরপুরে কেমিক্যাল গুদামের আগুন কখন নেভাতে কতক্ষণ সময় লাগতে পারে, সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছে কিনা? আর ধোঁয়ার কারণে আশপাশ এলাকার স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল, তারা নিরাপদ স্থলে সরে গিয়েছে কিনা? আর স্বজনদের আহাজারিতে সেখানকার পুরো পরিবেশ ভারী হয়ে আছে, তারা কি বলছে, সব কিছু মিলে সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। সাথে সকাল থেকে কিন্তু এই গোডাউনের খবর, কেমিক্যাল গোডাউনের খবর আমি জানাচ্ছিলাম। এই কেমিক্যাল গোডাউনের আগুন কিন্তু এখন পর্যন্ত নির্বাপন করা সম্ভব হয়নি। কাজ করতে গিয়ে বারবার থেমে যেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তারা কিছুক্ষণ আগে আমাদের ব্রিফিং করে জানিয়েছেন যে বুয়েটের যে বিশেষজ্ঞ দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে তারপর কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায় সেটা আসলে একটা সিদ্ধান্তে আসার পর তারা উদ্ধার কাজ পরিচালনা করবেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ
কল্যাণ উপদেষ্টা এখানে এসে তিনি আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে নিয়ম নীতি যারা মানেননি, যারা অনুমোদনহীন এইসব গোডাউন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নেবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এরকম কথা কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা এই ঘটনাস্থলে এসে বলেছিলেন। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে যে কেমিক্যাল গোডাউনটি রয়েছে মিরপুরের, সেই গোডাউনে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়া সম্পূর্ণ বিষাক্ত ধোঁয়া এবং এই ধোঁয়ার কারণে কিন্তু আসলে মানব শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটা আশঙ্কা করে কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানে কয়েক দফা সকাল থেকে তারা মাইকিং করেছেন এবং তারা মাইকিং করে এলাকাবাসীকে আসলে সতর্ক অবস্থানে থাকার কথা বলেছেন। এখান থেকে তারা সরে যেতে বলেছেন যে এখানে যদি থাকে সেই ধোঁয়ার কারণে অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা থেকে রোধ করার জন্য তাদের সরে যেতে বলেছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আসলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আমাদের যে সবশেষ ব্রিফিংটি করেছিলেন সেখানে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমাদের যেটা জানিয়েছেন যে এটার ভেতরে আসলে এখনও অনেক কেমিক্যাল জমা রয়েছে, যে কেমিক্যালগুলা উদ্ধার করা এবং নিখোঁজ যারা রয়েছেন তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা কিন্তু তারা পুরোপুরি করতে পারছেন না শুধুমাত্র এই ধোঁয়ার কারণে। এই যে উদ্ধার তৎপরতা, সেই তৎপরতা আসলে বিশেষজ্ঞ দলের সঙ্গে তারা আলোচনা করে তারা করবেন। তো এখন পর্যন্ত আসলে এর ভেতরে নিখোঁজ যারা রয়েছেন তারা এর ভিতরে আছেন কি না আসলে এরকম হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু আমাদের জানাতে পারেনি। তারা বলছেন সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপনের সময় লাগবে, সেটা কতক্ষণ সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য ফায়ার সার্ভিস জানাতে পারেনি। মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশি বাধা দিলে তা ডিঙিয়ে শাহবাগে পৌঁছান তারা। এ বিষয়ে আরও খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন শাহবাগে শিক্ষকদের যে কর্মসূচি চলছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তারা তো পুলিশের বাধা ডিঙিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, তো সেখানকার পরিবেশ কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাথী, বলা যায় না শাহবাগ ব্লকের 3 দফা দাবিতে শিক্ষকদের যে এমপিভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের যে চতুর্থ দিনের মতো যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে তাদের দাবি মানা হয়নি বিধায় তারা বাধ্য হয়েই মূলত এই শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করে গেছেন। এই পূর্ব ঘোষণা যেটা আসলে গতকালকে বলা হয়েছিল যে তাদের দাবি বা তাদের যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় এই ব্লকের কর্মসূচি তারা আজকে পালন করবেন। এছাড়া আজকের দিনের মধ্যেও যদি তাদের বা 1 ঘন্টা মধ্যে যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় বা প্রজ্ঞাপন জারি না হয় তাদের 3 দফার দাবি, তাহলে পরবর্তীতে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্মকাণ্ড বা শিক্ষা কার্যক্রম বন্ধ রাখারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, এই শিক্ষকদের পাশাপাশি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে প্রত্যেক জায়গা থেকে শিক্ষার্থীরা অংশ নেবেন বলেও কিন্তু এখানে বলা হচ্ছে। এমনকি তারা বলছেন যেহেতু শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগের হাজারো শিক্ষকদের জমায়েত, সেই জমায়েতটা শুধুমাত্র তাদের যে 3 দফা যৌক্তিক দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে। এখানে একটু বলতে চাই আপনারা কেন শাহবাগে এসেছেন? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা তো কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন, তাহলে এখানে কেন দেওয়ার জন্য আমরা আজকে 4 দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। শহীদ মিনার থেকে আজকে আমরা শাহবাগ ব্লকেটের জন্য এসেছি। আমাদের দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 75%। এখানে তো আপনি ব্লকেট করেছেন, যদি না হয় বাস্তবায়ন না হয় আজকে দিনের মধ্যে বাস্তবায়ন না হলে কি করবেন? আমাদের নেতৃবৃন্দের যে দিক নির্দেশনা আসবে আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শুনছিলেন সাথী যে এখানে ব্লকের যে কর্মসূচি, সেই ব্লকের কর্মসূচি মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নেতৃবৃন্দ যারা ছিলেন, আরও অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আলোচনার মাধ্যমে কিন্তু এই শাহবাগের পরবর্তী শাহবাগ ব্লকের কর্মসূচি তারা পালন করছেন। হয়তো অপেক্ষা করতে হবে আসলে কী ধরনের সিদ্ধান্ত পৌঁছায় সংশ্লিষ্টরা, সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে বিকল্প কিছু নেই। এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথী। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসুর ভোট চলছে উৎসব মুখর পরিবেশে। প্রায় 36 বছর পর ভোট উৎসবে মেতেছেন শিক্ষার্থীরা। তবে মোচনীয় কালি ব্যবহার করায় জাল ভোটের সংখ্যা জানিয়েছে ছাত্রদল, একই সংখ্যা শিবিরেরও। তবে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়ার প্রত্যয় প্রার্থীদের। কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানান, চাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল। ক্যাম্পাসের নিরাপত্তায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। বুধবার সকাল 9টায় শুরু হয় চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এর আগে থেকেই কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ান শিক্ষার্থীরা। যথাসময়ে আসে ব্যালট পেপার ও বক্স। কেন্দ্রের বাইরে LED স্ক্রিনে দেখানো হচ্ছে ভোটের কার্যক্রম।
ভোট দিয়ে উচ্ছ্বাস জানান শিক্ষার্থীরা। প্রার্থী আর ভোটারদের মধ্যে যে পরিমাণ উন্মাদনা, এটা একটা ঈদের আমেজের মতো সৃষ্টি করছে। এই চাকসু নির্বাচনটা পরবর্তী বছরগুলোতেও নিয়মিতভাবে ধারাবাহিকতা বজায় রাখুক। 10টার দিকে আইটি ভবন কেন্দ্রে ভোট দিতে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী। অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা নির্বাচন কমিশনারকে বারবার বলেছিলাম যেন এমন কালি দেওয়া হয় যাতে একজন ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে না পারে, কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বেরোলাম, কিন্তু আমার হাতে কোনো কালি নেই। একজনের ভোট কিন্তু অন্যজনে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখানে। একই সময় কেন্দ্রের দ্বিতীয় তলায় আরেকটি কক্ষে ভোট দেন শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তিনিও অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষোভ জানান। আমরা বলেছিলাম একটা অমোচনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানান বিতর্কমুক্ত নির্বাচন সম্পন্ন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না, সন্ত্রাসের ভিতরে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে সহায়তা করেছেন, এই কৃতিত্ব তাদের, আমাদের না। চাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে 2000 সদস্য। ইলেকশন শেষ হয়ে গেলে ভোট গণনা থেকে শুরু করে ফলাফল প্রকাশ এবং তারপরে ফলাফল প্রকাশের অব্যবহিত পরে যদি কোনো শঙ্কা থাকে, সব মিলে আমাদের একটা ডেভেলপমেন্ট প্ল্যান রয়েছে। কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে 232টি পদের বিপরীতে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়ছে 13টি প্যানেল। ভোটার 27,516 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসু নির্বাচনের খবর জানাতে বিবিএ ফ্যাকাল্টি সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আমরা কিন্তু জাল ভোটের ব্যাপারে ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে, তো এই ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আর আপনি সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। এখন প্রায় 2:20 এর মধ্যে আমরা জানতে পেরেছি দুপুর 1টা পর্যন্ত প্রায় 35% ভোট পড়েছে। অর্থাৎ যে ক্যাম্পাসের যে 27,516 জন ভোটার রয়েছে, এর মধ্যে প্রায় 35% তারা ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। এবং আপনারা দেখছেন আসলে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর যারা শিক্ষার্থী, যারা এখানকার ভোটার, তারা আসলে এই ভোট উৎসবে যোগ দিয়ে তারা অনেকটা খুশি, যেহেতু এখানে প্রত্যেকেই তারা প্রথমবার জীবনের তাদের যে চাকসু নির্বাচনে ভোট প্রয়োগ করছেন। একটু আসতে চাই, একজন শিক্ষার্থী, উনি প্রথমবার ভোট দিয়েছেন। আপনি তো এবার প্রথমবার ভোট দিয়েছেন, কেমন লাগছে আপনার? কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কারণ 35 বছর পর প্রথম ভোট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুতে। একটা লং টাইম চলে গেছে, শিক্ষার্থীদের কোনো অধিকার বা শিক্ষার্থীদের মানে চাওয়া পাওয়া সম্পর্কে কেউ বলার ছিল না বা আদায় করার জন্যও কেউ ছিল না। যেটা প্রশাসন চেয়েছে সেটাই হয়েছে। প্রশাসন নিজ দায়িত্বে যেটা করেছে, যতটুকু পেরেছে বা করেছে, কিন্তু শিক্ষার্থীদের কিছু মৌলিক চাহিদা, যেমন আপনার আবাসন, তারপর শাটালের সময় বৃদ্ধি, তারপর হচ্ছে যে কি আপনার একটা সিকিউরিটি, মেইন জিনিস যেটা, এই জিনিসগুলো মেনটেইন হয় নাই বা কেউ করতে পারে না এই জিনিসটা। এখন যদি চাকসু নির্বাচিত হয়, শিক্ষার্থীদের প্রতিনিধি আসে, ওরা চাইবে যে শিক্ষার্থীদের কীভাবে কল্যাণ হয়, যেটা মানে চাহিদা শিক্ষার্থীদের, ওগুলো পূরণ করতে পারবে আশা করি। এটাই যে আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে শুনছিলেন, এখানে আসলে আমরা দেখেছি সকাল থেকে একটি উৎসবের আমেজ, একটা ভোটের উৎসব যেটি ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 5টি ভবনে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 35 বছর পর কাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এই নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। বুধবার দুপুরে রাবিজ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাল ভোট দেওয়া বা প্রতারণা এড়াতে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় থাকবে। 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব, 2000 পুলিশ সদস্য। রাকসুর কেন্দ্রীয় সংসদে 247 জন, সিনেটে 58 জন ও হল সংসদ নির্বাচনে 597 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার প্রায় 29,000। বৃহস্পতিবার 9টি ভবনে মোট 17টি কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ
এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আইন শৃঙ্খলা, ভোটার, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের টানা চতুর্থ দিনের যুক্তিতর্ক আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গত 2 দিনে বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন ও ক্রস ফায়ার সহ গণতন্ত্র হত্যার মতো বিষয়গুলো তুলে ধরেন তিনি। এসব ঘটনার প্রধান নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, আর হত্যাকাণ্ডগুলো সিস্টেমেটিক অ্যাটাকে করা হয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি খণ্ডন করবেন। এরপরই মামলাটির রায়ের দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 66, সিরাজগঞ্জ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 5 আসনে। এটি সংসদীয় আসন 66। আমরা বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আছেন দলটির। নির্বাচন আর মাত্র 4 মাস বাকি, তো এখন সাংগঠনিক অবস্থা কেমন আছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের সাংগঠনিক অবস্থা বেলকুচি, চৌহালি, নেতপুর 5 আসন। আমাদের সাংগঠনিক অবস্থা আগেও ভালো ছিল, এখন ইনশাল্লাহ ভালো। জাতীয়বাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপি সহ আমরা সাংগঠনিক অবস্থা আগেও ভালো, এখনও ভালো। আমরা এখনও সাংগঠনিক দিক দিয়ে আমরা কাজ করতেছি। 5 তারিখের পর থেকে আমরা অনেক সাংগঠনিক অবস্থা শক্তিশালীভাবে আমরা আছি। সিরাজগঞ্জ একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল বলা হয়ে থাকে, কিন্তু সেই আওয়ামী লীগ এখন মাঠে নেই। এখন আপনাদের কোনো পার্টিকে বা কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন? সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জে 6টা আসন আছে। 6টা আসনের অবস্থায় আমাদের 91-96-তে আমরা 6টা আসনই পেয়েছিলাম। তারপরে আপনার 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত আমরা 6টা আসন পেয়েছিলাম। বাংলাদেশে যখনই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হয় তখনই জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যায়। জনগণ বিএনপির দিকেই এগিয়ে থাকে, বিএনপি ভোট দেওয়ার জন্য প্রস্তুতি থাকে। এবারও ইনশাল্লাহ একটি সরকার ছিল, আপনারা জানেন, 15 বছর জগদ্দল পাথরের মতো ছিল। এবারও ইনশাল্লাহ বিএনপির দিকে সারা বাংলাদেশে তথা আমাদের যে বেলকুচি, চৌহালি, নেতপুর মানুষ, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ তাকায় আছে। আমরা দেখছি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির বাইরে যে অন্য রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা তাদের মনোনয়ন সম্পূর্ণ করেছেন, প্রার্থী বাছাই করে ফেলেছেন। আপনাদের কি অবস্থা? কোনো ইঙ্গিত পেয়েছেন কার পক্ষে আসতে পারে সেই মনোনয়নটি? জাতীয়তাবাদী দল অনেক বড় দল। এই দলকে বাংলাদেশে 18 কোটি মানুষ তাকায় থাকে। তারা ছোট ছোট দল। 5 তারিখের পরে জামাত ইসলাম নমিনেশন সারা বাংলাদেশে দিয়ে দিছে। কিন্তু জাতীয়তাবাদী দল এত বড় দল রাজনৈতিক ভাবে এত তাড়াতাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানায়, বেগম খালেদা জিয়ার জানায়, আমাদের অহংকার তারেক রহমান উনি ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যেই সারা বাংলাদেশে ইনশাল্লাহ নমিনেশন দিয়ে দিবে। কিছু নমিনেশন ইঙ্গিত দিয়েছে ইনশাল্লাহ ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই মনে করেন দেশনায়ক তারেক রহমান বিদেশ থেকে আসবে, আসার পরই মনে করেন সমস্ত বাংলাদেশের যত আসন আছে সম্পূর্ণ করবে নমিনেশন। কারা প্রায়োরিটি পাচ্ছেন, বিশেষ করে দক্ষ সংগঠন হিসেবে বিএনপির ত্যাগী নেতা হিসেবে যারা কাজ করছেন, এরকম কোনো তথ্য আছে আপনাদের কাছে যার পক্ষে আপনারা কাজ করছেন? আমাদের বেলকুচি, ইনায়তপুর, চৌহালির মামাটি মানুষের নেতা 17টি বৎসর জনাব আমির ইসলাম খান আনিম 17টি বছর চোম দিয়েছে।
দলের যে আমাদের সাংগঠনিক অবস্থা, উনি যত আমাদের নেতাকর্মী মামলা মোকদ্দমা, আমাদের নেতাকর্মী হয়রানি হয়েছে, মামলা মোকদ্দমা খেয়েছে এবং জেল জুলুম কেটেছে, আমাদের আমির ইসলাম খান আলিম 17টি বছর আমাদের পাশে ছিল। হ্যাঁ, 17টি বছর আমাদের পাশে ছিল। আমরা আশা করি জাতীয়তাবাদী দল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক, এবং আপনি প্রত্যাশা করছেন তিনি মনোনয়ন পেতে পারেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আমরা যাব অন্য কোনো আসনে, সেখানকার অন্য কোনো প্রার্থী নিয়ে কথা বলবো। ততক্ষণ CSRM DBC ইলেকশন এক্সপ্রেস সাথেই থাকুন। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুর 12:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামাল ভুঁইয়াদের বহনকারী বিমানটি। দলের সঙ্গে আসেননি দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সোম। অন্যদিকে প্রধান কোচ হেভিয়ার কাভরেরা ছুটি কাটাতে ইতিমধ্যে স্পেনে গেছেন। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর ফুটবলাররা ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করবেন। হংকং চায়নার বিপক্ষে ভালো পারফরমেন্স করেও জয় না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।